বাংলাদেশের রাজনীতির গত 4 দশকের ইতিহাসে গয়েশ্বরচন্দ্র রায় একটি সুপরিচিত ও প্রভাবশালী নাম। আন্দোলন সংগ্রাম, দলীয় সংগঠন গড়া এবং সংকটময় সময়ে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তার ভূমিকা বারবার আলোচিত হয়েছে। অথচ এই দীর্ঘ রাজনৈতিক জীবনের মাঝেও 1991, 1996 ও 2001 সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি তাকে নিজ নির্বাচনী এলাকায় মনোনয়ন দেয়নি। সে সময় তার চেয়ে তুলনামূলকভাবে অনেক কম পরিচিত ও জুনিয়র সাবেক ছাত্রনেতা আমানুল্লাহ আমানকে ধানের শীষের প্রার্থী করা হয়। মনোনয়ন না পাওয়ার পরও গয়েশ্বরচন্দ্র রায় কোনো বিদ্রোহী অবস্থান নেননি, বরং ব্যক্তিগত অভিমান ও ক্ষোভ আড়ালে রেখে দলের সিদ্ধান্ত মেনে নিয়ে নির্বাচনী মাঠে সক্রিয় হন। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করেন, সাংগঠনিক শক্তি কাজে লাগান এবং ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে নিরলসভাবে কাজ করেন। দলীয় সিদ্ধান্তের প্রতি এই আনুগত্য ও রাজনৈতিক পরিপক্কতার স্বীকৃতি হিসেবেই পরবর্তীতে বিএনপি সরকার গঠন করলে তাকে টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। এই রাজনৈতিক সংস্কৃতির আরেকটি স্পষ্ট উদাহরণ পাওয়া যায় 1991 সালের নির্বাচনে পঞ্চগড় 1 আসনে। সেখানে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন দলের 2 হেভিওয়েট নেতা মির্জা গোলাম হাফিজ ও ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। দীর্ঘ আলোচনা ও মূল্যায়নের পর দল শেষ পর্যন্ত মনোনয়ন দেয় মির্জা গোলাম হাফিজকে। ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এই সিদ্ধান্তে প্রকাশ্যে ক্ষোভ দেখাননি কিংবা দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেননি। তিনি নিজের অনুসারীদেরও উস্কানি দেননি, বরং দলের বৃহত্তর স্বার্থকে অগ্রাধিকার দেন। পরবর্তীতে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার ঠিক একদিন আগে তাকে ঢাকার 9 আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়, যা দলীয় শৃঙ্খলা ও ধৈর্যের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়। 2001 সালের নির্বাচনে সিলেট 5 আসনে বিএনপির প্রভাবশালী নেতা হারিস চৌধুরীর ক্ষেত্রেও একই ধরনের ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে এলাকায় সংগঠন গড়ে তোলা ও রাজনৈতিক প্রভাব থাকা সত্ত্বেও জোটগত সমঝোতার কারণে বিএনপি তাকে মনোনয়ন দেয়নি, বরং একেবারেই অপরিচিত এক জোট প্রার্থীকে ধানের শীষের প্রার্থী করা হয়। এই সিদ্ধান্তে হারিস চৌধুরী দল ত্যাগ বা বিদ্রোহের পথ বেছে নেননি, বরং নিজের সাংগঠনিক শক্তি, রাজনৈতিক প্রভাব এবং কর্মীদের সক্রিয় করে জোটের সেই প্রার্থীকে বিজয়ী করতে সর্বোচ্চ ভূমিকা রাখেন। দলীয় সিদ্ধান্তের প্রতি এই আনুগত্য ও ত্যাগের পুরস্কার হিসেবে বেগম খালেদা জিয়া তাকে প্রতিমন্ত্রী মর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ দেন। 2001 সালের নির্বাচনে বিএনপির আরেক হেভিওয়েট নেতা বরকতুল্লাহ বুলুকেও মনোনয়ন দেওয়া হয়নি। তার নির্বাচনী এলাকায় ধানের শীষের প্রার্থী করা হয় একজন স্বনামধন্য ব্যবসায়ীকে। কিন্তু বরকতুল্লাহ বুলু এতে হতাশ হয়ে সরে দাঁড়াননি কিংবা ভিন্ন কোনো রাজনৈতিক পথ বেছে নেননি, বরং বেগমগঞ্জে দিনরাত এক করে কাজ করে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তীতে তার এই অবদানের স্বীকৃতি হিসেবে বিএনপি সরকার তাকে বাণিজ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেয়। এই 4টি ঘটনা ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে হলেও একটি জায়গায় এসে মিলেছে: দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য, ধৈর্য এবং সংগঠনের স্বার্থকে ব্যক্তিগত আকাঙ্ক্ষার ঊর্ধ্বে রাখার রাজনীতি। বিএনপি ও জিয়া পরিবার ঐতিহাসিকভাবেই জানে কাকে কোন জায়গায় কিভাবে ব্যবহার করতে হয় এবং কোন সময়ে কাকে কোন দায়িত্ব দিলে দলের সর্বোচ্চ লাভ হবে। ইতিহাস বারবার তার প্রমাণ দিয়েছে। তবে সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতায় ভিন্ন চিত্র দেখা গেছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে একাধিক আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়েছেন অনেক নেতা, যাদের কেউ কেউ নিজেদের তারেক রহমান বা দলীয় নেতৃত্বের চেয়েও বড় বিএনপি হিসেবে তুলে ধরছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে তারেক রহমান যখন সবচেয়ে কঠিন সময় পার করছেন, তখন তার পাশে দাঁড়ানোর বদলে ভেতর থেকে দলীয় শৃঙ্খলা ভেঙে ফেলা হচ্ছে, যা বিএনপির রাজনৈতিক ভবিষ্যতের জন্য উদ্বেগজনক সংকেত। দলের ভেতর থেকে এই বার্তাই এখন উচ্চারিত হচ্ছে যে দীর্ঘদিনের ত্যাগ ও অবদান অবশ্যই সম্মানের, কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদ ও ধানের শীষের চেয়ে বড় কেউ নন। অতীতে বিএনপি বি চৌধুরী, কর্নেল অলি, মান্নান ভূঁইয়াদের বিকল্প খুঁজে পেয়েছে এবং দল এগিয়ে গেছে। সেই প্রেক্ষাপটে দলীয় নির্দেশ অমান্যকারীদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপি যদি দলীয় শৃঙ্খলা ও ঐতিহ্যগত রাজনৈতিক সংস্কৃতিতে ফিরে যেতে পারে, তবে ইতিহাস আবারও প্রমাণ করবে ধৈর্য ও আনুগত্যই শেষ পর্যন্ত রাজনৈতিক সাফল্যের পথ তৈরি করে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।